Hello, welcome learners. Today I am going to discuss the Darkling Thus line by line. আশা করছি তোমরা পিডিএফটা পড়েছো, কাজেই যেগুলো ইনফরমেশন কবে প্রকাশ হয়েছিল, কোন পত্রিকায়, প্রথম কি, এগুলোতে আসছি না, আমি ডাইরেক্ট টেক্সটে চলে যাচ্ছি, কারণ ওই টেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাজেই সেই ইনফরমেশন যেগুলো মেমোরি বেসড আমি সেখানে যাচ্ছি না। চলো কবিতাতেই শুরু করি। দেখো, ডার্কলিং থাস কবিতাটা যদি আমরা দেখি, সেখানে দেখতে পাবো যে একটা উইন্টার ল্যান্ডস্কেপের বর্ণনা রয়েছে, এবং সেই উইন্টার ল্যান্ডস্কেপের বর্ণনার সাথে কবি 19th সেঞ্চুরির যে বিদায় সেটাকে তিনি লিঙ্ক করেছেন। হলো কাজেই 19th সেঞ্চুরির বিদায় যেমন একটা বছর, তেমনি একটা সেঞ্চুরি। তো সেই বিদায়ের সাথে সাথে তিনি লিঙ্ক করেছেন সেই উইন্টার ল্যান্ডস্কেপকে, যেই ল্যান্ডস্কেপটা তাকে কবিকে মনে করিয়ে দিচ্ছিল যে চারিপাশের অবস্থা কেমন, বা সামনের সেঞ্চুরিটা কি হতে চলেছে, কি ব্যাপার, সেই সংক্রান্ত আমরা একটু তথ্য পাব। চলো শুরু করছি। আমরা একেবারে কবিতায় সময় আলোচনা করব, ওখানে যা কিছু আলোচনার প্রয়োজন। চলো দেখো, I leaned upon a coppice gate. Here I refers to the poet persona, the speaker. তাহলে একেবারে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি the poet has introduced himself and he is the speaker, he is the poet persona describing himself. নিজেকেই তিনি বর্ণনা করছেন কিভাবে? I leaned upon a coppice gate. Coppice gate, coppice কথাটার অর্থ thicket gate। তাহলে আমি ভর দিয়েছিলাম একটা কপিস গেটে। এখানে যেন ইন্ডিকেট করা হচ্ছে এই যে লিন্ড শব্দটা, লিন্ড এটার অর্থ এমনি ভর দিয়ে থাকা। তো এটা এখানে কিটা ইন্ডিকেট করছে? that the poet was in contemplative mode. Contemplative mode. তিনি চিন্তায়িত ছিলেন। So he was leaning against the coppice gate. Again, here you have to remember he was leaning upon a gate. So a gate is a doorway. A doorway to something, to some place. কাজেই the poet was standing at the doorway of the 20th century. বিংশ শতাব্দীর ডোরওয়েতে তিনি দাঁড়িয়ে আছেন। So the poet had to bid goodbye to the 19th century. তাহলে গেট দ্বারা কি বোঝাতে পারলাম? he was standing at the doorway of the 20th century and so he was to bid goodbye to the 19th century. Not only that, the poet was leaning against the coppice gate. It indicates that he was in a contemplative mood, so he was leaning. When frost was spectre grey, the poet here again paints the landscape of a winter day. কোন winter day? না, it is the last day of the 19th century, and at that time there was frost everywhere. The frost laid his effect upon everything, that everything looked grey as ghost. Spectre কথাটার অর্থ হলো ঘোস্ট। হলো তাহলে when frost was, দেখো এই ফ্রস্টের আবার এফটা বড় করে দেখানো হয়েছে। F has been capitalized to indicate that it is the most important
factor, most important force at the time. যেই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, frost will play an important role here to paint the landscape of a winter day. So the first letter of the word frost or F has been capitalized. Spectre gray, তাহলে এটার মাধ্যমে কি বোঝাতে চাওয়া হচ্ছে? The poet was trying to paint a bleak and desolate landscape, a bleak and desolate landscape. এই ল্যান্ডস্কেপটা কোন সময়ের? অফ এ উইন্টার ডে। এই সময়ে কি দেখা যাচ্ছে না, কবি দেখতে পাচ্ছেন দ্য ফ্রস্ট ওয়াজ দেয়ার এভরিওয়্যার and everything looked as grey as frost. Next step. And winter's dregs made desolate the weakening eye of the day. Winter dregs বলতে তোমরা জানো সেডিমেন্ট, একবারে শেষ অংশটা। এখানে dregs বলতে হোয়াট ইজ লেফট আউট অফ উইন্টার। উইন্টারের যা থেকে গেছে, রয়ে গেছে, সেটা কি হতে পারে? সেটা ফগ হতে পারে, মিস্ট হতে পারে, ফগ অথবা মিস্ট। এরা কি করছে না, দিনের যে সূর্যটা তাকে ক্রমশ দুর্বল করে দিচ্ছে। As it was winter, the sun was weak, but the winter dregs again were making it weaker again. কিন্তু উইন্টারের যে ড্রেগস, সেটা কি বললাম? ফগ হতে পারে অথবা মিস্ট হতে পারে। তারা কি করছিল, বা পার্টিকেল, তারা কি করছিল না, সেই সূর্যকে আরো ক্রমশ দুর্বল করে দিচ্ছিল। দ্য উইকেনিং আই অফ দ্য ডে, উইকেনিং আই অফ দ্য ডে বলতে সানকে বলা হচ্ছে। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে উইকেনিং আই অফ দ্য ডে, ইট ওয়াজ গেটিং ডার্ক, ইট ওয়াজ অলমোস্ট ইভিনিং। The tangled vine stems scored the sky like strings of broken layer. The poet here again presents a pen picture of an image. What is the image? Mr. হচ্ছে এইরকম, দেখো, tangled vine stems, they scored against the sky and they looked like the strings of a broken lyre. This is lyre, এই লায়ারের স্ট্রিং গুলো ব্রোকেন। তাহলে এটার মাধ্যমে কিটা কবি ইন্ডিকেট করতে চাইছেন, কিটা সিম্বলাইজ করতে চাইছেন, সেটা কিটা? দেখো, এই যে ট্যাঙ্গলড বাইন স্টেমস, তারা আকাশের দিকে উপরে উঠে আছে, দে স্টুড এগেইনস্ট দ্য স্কাই। তারাকে দেখতে কেমন লাগছে? স্ট্রিংস অফ ব্রোকেন লায়ার। লায়ার কথাটা কিসের ইঙ্গিত দিচ্ছে? লায়ার, লায়ার generally indicates western civilization, western music, যা বলতে পারো, সেই মিউজিকের একটা, সিভিলাইজেশনেরই একটা পার্ট সেই মিউজিক বলতে পারো। তো সেই লায়ারটা কি অবস্থায় আছে? তার স্ট্রিং গুলো ব্রোকেন। তার মানে এখানে দেখানো হচ্ছে দেয়ার ইজ এ কাইন্ড অফ disharmony between the people and the civilization, between the western civilization বলো বা কালচার বলো। আসলে এই যে কালচার, আমি একটু চলে যাই, তোমাদেরও এখানে যেতে হবে একটু পেছনে। দ্য টাইম হোয়েন হার্ডি লিভ, সেই সময়টা কেমন ছিল? যদি তোমরা একটু দেখো ইতিহাস, তাহলে দেখতে পারবে কি না, England was changing rapidly. Farms were being replaced by factories, so people at large were going to town. তারা সবাই শহরে যাচ্ছিল, আর গ্রাম্য প্রকৃতি, রুরাল এরিয়া was getting empty, ক্রমশ খালি হয়ে যাচ্ছিল। এইভাবে যে রুরাল কান্ট্রি সাইড, যে বা কান্ট্রি সাইড, রুরাল এরিয়া, তা ক্রমশ খালি হয়ে যাচ্ছিল। কাজেই ওই যে
ট্যাঙ্গলড ভাইন স্টেমস তারা উপরের দিকে উঠে আছে, এই জন্যই বলা হচ্ছে যে ডিসহারমোনি, একটা যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা ওয়াজ সামহাউ লস্ট। সো দ্য লায়ার্স আর নাও like the liar perhaps have lost, but the strings of liars have broken, এইরকম একটা মানে বোঝাতে চাওয়া হচ্ছে যে there is a disharmony between the western culture, ডিসহারমোনিটা কিসের মধ্যে রয়েছে, between the man, between the people and the western civilization or culture, এদের মধ্যে সেই হারমোনিটা নাই, যে কারণে সেই লায়ারটা ব্রোকেন, লায়ারের স্ট্রিং গুলো। And all mankind that haunted Nai had sought their household fires. যার যে সমস্ত মানুষজন, পুরো মানব জাতি, তারা সবাই বিশ্রাম বা তারা যারা ঘুরছিল কাছাকাছি, had sought their household fires, তারা তাদের ঘরে ফায়ার প্লেসের সামনে আশ্রয় নিয়েছে। তাহলে দ্য ম্যানকাইন্ড তারা কি করেছে না, তারা সবাই they are now comforting themselves by the fireplace, but the poet alone is left outside and he is experiencing the bleak, desolate and dismal landscape of the winter day, of a winter day. The poet is left alone. হয়েছে কাজেই অল ম্যানকাইন্ড, তাহলে দেখো এই যে আমরা এখানে একটা ইঙ্গিত পাবো, কি ইঙ্গিত পাচ্ছি, তাহলে ম্যানকাইন্ড বাকি সকলেই তারা কি করছে, তাদের মতো জীবন লিড করছে। they are comforting themselves by the fireplace, they have, মানে ওই যে তারা গ্রাম থেকে শহরে গেল, তারা কিন্তু they are no longer thinking over the countryside beauty, over the western culture that used to be there, যেটা আগে ছিল, they are no longer thinking over it. তারা বলতে কারা, অল ম্যানকাইন্ড বলতে ওই যারা সেই সময়ের সাথে সাথে নিজেকে সেট করে নিয়েছে বা তারা তাদের মতো করে বেছে নিয়েছে জীবন। এই যে বললাম যে ফার্মার্স ক্রমশ কম ছিল, ফার্ম was replaced by factories, so all were setting themselves in the town, they were leading their life as they liked. বোঝা গেছে, এইটাই কিন্তু and all mankind that haunted Nai, so no one was in the sight of the poet was left alone to experience this bleak and desolate landscape, and the other people are now comforting because they are no longer thinking over it. They lived as they could, they lived as situation demanded, but it was the poet who was experiencing the bleak and desolate, dismal landscape, the dreary day of winter. The poet was experiencing, but all other people were out of the sight of the poet. কবির সাইটের বাইরে ছিল, they were living as they liked. So all mankind that haunted Nai had sought their household fires. তাহলে the poet was left alone and the other people were by the fireplace and they were comforting themselves. Chalo next. The land surfaces seem to be the century's corpse outlined. তাহলে এর আগের স্ট্যান্জাতে আমরা দেখতে পেলাম উইন্টার ডে এর কথা বলা হচ্ছে, সেই উইন্টার ডেটা কেমন ছিল বললাম, bleak, dismal, dreary, desolate. তো এই ভাবনাটাকেই আরো কঠিন করা, মানে ইন্টেন্সিফাই করা হয়েছে সেকেন্ড স্ট্যান্জাতে।
ইন্টেন্সিফাই করা হয়েছে সেকেন্ড স্ট্যান্ডাতে। সেখানে এসে কি দেখানো হচ্ছে দেখি চল। তাহলে প্রথমে বলা হলো যে ফ্রস্ট চারিদিকে ঘিরে রেখেছে, আর সেই ফ্রস্টের কারণেই কিন্তু চারিদিকটা ধূসর লাগছে। এই ধূসরতাও যেন ইঙ্গিত দিচ্ছে সেই ব্লিকনেসকে। ঠিক আছে। The land surfaces seem to be the century's corpse outlined. যে চারিপাশের প্রকৃতিকে দেখে মনে হচ্ছে এ যেন ঊনবিংশ শতাব্দীর মৃতদেহ। তাহলে এই যে চারিদিকে শার্প ফিচার্স, সেই শার্প ফিচার্স, দিস ইজ শার্প ফিচার্স অফ এ উইন্টার ডে, এইটাকে দেখে মনে হচ্ছে যে এটা যেন আমার লাস্ট সেঞ্চুরির মৃতদেহ, কর্পস অফ দ্য 19th century. আউটলাইন্ড, আউটলাইন বলতে কি বলা যেতে পারে যে স্ট্রেচড। দ্য ল্যান্ড শার্প ফিচার, শার্প ফিচার্স বলতে ওই যে বললাম যে ধরো এটা একটা ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপের একটা ফিচার, এই গাছ শূন্য অবস্থায় পড়ে আছে এটা একটা ফিচার, সমস্ত কিছু গ্রে দেখাচ্ছে এটা একটা ফিচার। তো এই সমস্ত ফিচার গুলো, সেগুলোকে দেখে কি মনে হচ্ছে যেন গত শতাব্দীর মানে এই শতাব্দীর মৃতদেহ স্ট্রেচড। আউটলাইন বলতে কি বললাম, স্ট্রেচ, সাহিত রয়েছে। হিজ ক্রিপ্ট দ্য ক্লাউডি ক্যানোপি, এবং খেয়াল করো প্রকৃতিকেও সেভাবে দেখানো হয়েছে। ওই যে বললাম প্রথম স্ট্যাঞ্জার সেই ব্লিকনেসটা পুরোটাই সেকেন্ড স্ট্যাঞ্জাতে ইন্টেন্সিফাই করা হয়েছে। দেখো কিভাবে না, তাহলে পুরোটা হয়ে গেল মৃতদেহ, শার্প ফিচার্স অফ নেচার, হিজ ক্রিপ্ট দ্য ক্লাউডি ক্যানোপি। আর এই যে আকাশে মেঘ ঘিরে রয়েছে, সেই মেঘের যে ক্যানোপি, সেই ক্যানোপি যেন কাজ করছে কি হিসাবে, ক্রিপ্ট, ক্রিপ্ট বলতে বোরিয়াল প্লাস, ক্রিপ্ট বলতে বোরিয়াল প্লাস। তাহলে নিচে ল্যান্ড শার্প ফিচার্স অফ দ্য 19th century, সেই উইন্টার ডেতে এটা ধরো শার্প ফিচার্স, যেখানে গাছ শূন্য অবস্থায় পড়ে আছে, সমস্ত কিছুকে ব্লিক মনে হচ্ছে। ঠিক এর উপরে থাকা যে ক্লাউডি ক্যানোপি, এ কাজ করছে যেন কি হিসাবে, সেই ক্রিপ্ট হিসাবে। কার ক্রিপ্ট? এই যে তাহলে মৃতদেহ, সেই মৃতদেহটা রয়েছে এই ক্লাউডি ক্যানোপির আন্ডারে। বোঝা গেল? তাহলে ক্লাউডি ক্যানোপি ইজ দ্য বোরিয়াল প্লেস of the 19th century, and the wind that was blowing serves to be the requiem. requiem বলতে ডেথ ল্যামেন্ট হয়েছে বা ডার্চ, এই কথাগুলো তোমরা আগেও পড়েছো নাইটিঙ্গেলে মোস্ট প্রবাবলি। তো দ্য উইন্ড হিজ ডেথ ল্যামেন্ট, তাহলে উইন্ডটা কাজ করছে কি হিসাবে, তার ডেথ ল্যামেন্ট হিসাবে। তাহলে শার্প ফিচার বলতে বললাম 19th সেঞ্চুরির মৃতদেহ, তার মৃতদেহটা রয়েছে ক্লাউডি ক্যানোপির নিচে, এই জন্য ক্লাউডি ক্যানোপিটা কাজ করছে বোরিয়াল প্লেস হিসাবে, এবং যে উইন্ড আছে সেটা কাজ করছে ডেথ ল্যামেন্ট হিসাবে। তার মৃত্যুর জন্য যে গান, দুঃখের গান, সেই গান হিসাবে কাজ করছে উইন্ডটা। দ্য এনসিয়েন্ট পালস অফ জার্মান বার্থ ওয়াজ সাঙ্কেন হার্ড এন্ড ড্রাই। নট অনলি দ্যাট, not only it was the corpse of the 19th century, কেবলমাত্র যে 19th century স্তব্ধ হয়ে গেছে তা নয়, বরং the pulse that was vigorous, pulse বলতে এখানে লাইভ, হ্যাঁ, তাহলে the ancient pulse বলতে life that was thriving from the ancient time, now seen to be hard and dry and shrunken. It was no longer thriving life, সেই পালস যেন আর জীবনকে এগিয়ে দিচ্ছে না, সেই ফিগারটাকে বোঝানো হচ্ছে। তাহলে
the vigor of life, the energy of life seems to be lost. আর এইটা সৃষ্টি করেছে কি? অবশ্যই মানে কেন এটা হয়েছে না, ওই উইন্টারের কারণে হলো। তাহলে এই যে লাইফটা, দ্য ভিগার অ্যান্ড এনার্জি of life seems to be lost. কেন মনে হচ্ছে না? because it was winter, so the very pulse of life seemed to be shrunken, hard and dry. Hard and dry, তার মানে dry, it was no longer producing life, আর জীবন তৈরি করছে না, তার মানে it was no longer revitalizing vigor and energy. And every spirit upon earth seemed fervorless, as পৃথিবীর সমস্ত কিছুকেই মনে হচ্ছে disinterested, unenthusiastic, fervorless, unenthusiastic. কাজেই দেখো কবি প্রথমে দেখালেন সেই বিশেষ দিনের ল্যান্ডস্কেপটা কেমন ছিল, তারপর সেই ল্যান্ডস্কেপকে তিনি লিঙ্ক করলেন কার সাথে? 19th সেঞ্চুরির মৃত্যুর সাথে। কাজে এই প্রথম দুটো স্ট্যাঞ্জা কিন্তু পুরোটাই ইঙ্গিত করছে কিটা, সেই ব্লেকনেস that the poet experienced in the last day of the 19th century. Chalo, next. At once a voice arose among the bleak twigs overhead. Note the word at once there, it indicates a turning point, a turning point. The poet was so long in despair and desolation. The poet was in isolation. Isolation cannot, no other people was in, no other person was inside. He was left alone. So the word at one indicates a turning point. The poet was so long in despair. এইখানে এসে কি দেখছি? At once a voice arose, no one seemed to be there. কাউকেই দেখা যাচ্ছিল না। Suddenly the poet chanced to hear the song, the voice of a bird. At once a voice arose among the bleak twigs overhead. দেখো সেই bleak twigs overhead, মাথার উপরে থাকা সেই টুইগ থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল। সেই কণ্ঠস্বর কেমন ছিল? in a full hearted even song of joy illimited. The voice was pouring forth, সেও ঢালছিল, মানে ঢেলে দিচ্ছিল। The voice was pouring forth কিটা? joy illimited. The voice was profusely singing of joy illimited. আর এর অবস্থানটা কোথায় সেটা খেয়াল করো। It was singing from the bleak twigs. কাজেই যে bleak, আবার কবি কিন্তু মনে করালেন the bird was singing কোথা থেকে? from the bleak twigs, from among the bleak twigs overhead হলো। কাজেই সেই যে ডালনেস, সেই যে ডেজোলিউট একটা ল্যান্ডস্কেপ ছিল, সেটা কিন্তু কবি মনে করাতে বলেননি, কিন্তু সেই সাথে তিনি আবার মনে করালেন ইভিন অ্যাট দ্যাট ডিসমাল ল্যান্ডস্কেপ, অ্যাট দ্যাট ডিসমাল অ্যান্ড desolate atmosphere, the bird thus sang full-heartedly, and it was an even song, a song that is sung in the evening. Perhaps it was a prayer, perhaps. So it is referred an even song. It is an even song. এটার মাধ্যমে তাহলে কি বোঝাতে চাইলেন? Perhaps it was a prayer. Perhaps the bird was singing forth. The bird was pouring forth a prayer full-heartedly, and it was singing of limitless joy. কাজেই খেয়াল করো, এই ওই যে বললাম যে at once কথাটা একটা টার্নিং পয়েন্ট। কেন? so long the poet was immersed in despair.
এতক্ষণ পর্যন্ত কবি নিমজ্জিত ছিলেন হতাশায়। And suddenly he now came to hear the song of a thrush. It was singing of joy, ill-limited, full-heartedly, profusely. এবার খেয়াল করো, how was the bird? An aged thrush, frail, gaunt and small. তাহলে সে উইক ছিল, ছোট ছিল, লিন ছিল, কিন্তু তা সত্ত্বেও ইট ওয়াজ সিঙ্গিং অফ জয় ইনলিমিটেড। তাহলে তোমাকে মনে রাখতে হবে কি কি বিশেষ করে, ইট ওয়াজ সিঙ্গিং অফ জয় ইনলিমিটেড, ইট ওয়াজ সিঙ্গিং from among the black twigs of her head, and it was aged, frail, gaunt and small. কেন এটা বলছি? এখানে যেন ইঙ্গিত রয়েছে। খেয়াল করো, এর আগে যখন আমরা পড়েছি নাইটিঙ্গেল বলো বা স্কাইলার্ক বলো, সেখানে কিন্তু কোথাও এজেড কথাটা পাইনি, সেখানে কোথাও পাইনি ইভেন সং। অবশ্যই ছিল ফুল হার্টেড, কাজেই কেউ গাইছিল, তারাও গেয়েছিল, কিন্তু পার্থক্যটা কোথায়? The thrush perhaps was an experienced bird, so he could sing even though it was dull, even though it was bleak everywhere. There was bleakness everywhere. বোঝা গেছে? এই জন্যই থ্রাশটা কিন্তু ইম্পর্টেন্ট। The thrush dared to go against the dullness of the winter day. Though it was frail, gaunt and small. Not only that, the bird struggled much. কেন না দেখো, in blast বিরাফেল প্রিয়ম, সে যে স্ট্রাগল করেছে এটা এখানে বোঝা যাচ্ছে। ব্লাস্ট বিরাফেল মানে ঝড়ে তার যে ফিদার গুলো সেগুলো বিরাফেল্ড হয়েছে, ডিসঅর্ডার হয়েছে, তার মানে দ্য বার্ড হ্যাজ স্ট্রাগলড মাচ to be here and to sing, though there was bleakness everywhere. So the bird was blast beruffled, yet the bird dared to sing full-heartedly, and it was singing of joy illimited. শুধু তাই নয়, দেখো, had chosen thus to fling his soul upon the growing gloom. There was encircling gloom everywhere. There was no cause of being in joy, yet the bird came to sing. The bird came to pour forth joy illimited through its song. তার গানের মধ্য দিয়ে অসীম আনন্দ ছড়িয়ে দিতে চাইছিলেন, যদিও চারিদিকে ছিল হতাশা, শূন্যতা, সমস্ত কিছুই ছিল। এই যে হ্যাড চোজেন, খেয়াল করো, আমরা তাহলে তিনটা ক্যারেক্টার পেলাম। তিনটা বলতে খেয়াল করো, যেখানে ছিল পুরো ম্যানকাইন্ড, তারা কি করেছিল, সেই পুরো ম্যানকাইন্ড কি করেছিল, তারা ফায়ার প্লেসের কাছে বসে তারা কমফোর্ট করছিল নিজেদের। কবি কি করেছিলেন? দ্য পোয়েট ওয়াজ লেফট অ্যালোন, বাট ইট ওয়াজ দ্য বার্ড থ্রাশ who dared to sing even in that bleakness, even in that despair. সেই হতাশার মধ্যেও গানটা গাওয়ার সাহস করেছিল থ্রাশটা। He was aged, frail, gaunt and small, yet he struggled much to go against the flow. কেন এগেইনস্ট দ্য ফ্লো বলছি? না, আমরা যদি দেখব যে গ্লুম রেইন্ড সুপ্রিম, চারিদিকেই বিষণ্ণতা রয়েছে, প্রকৃতি পুরো বিষণ্ণ সাজে সজ্জিত, আমরা দেখেছি ব্লিক টুইগস, তা সত্ত্বেও the thrush came to sing, the thrush came to pour forth joy illimited. So the bird
chose to go against the flow. There was gloom, despair everywhere, but it was the bird who dared to sing even in that bleak atmosphere. এই জন্যই হ্যাড চুজেন। খেয়াল করো তাহলে ম্যানকাইন্ড তারা মোটেই দে ওয়ার নো লঙ্গার ম্যানকাইন্ড যারা ফায়ার প্লেসে ছিল, আমি বলছিলাম যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ তাদের উপর কোনো প্রভাব পড়ছে না। দে আর লিভিং অ্যাজ দে ওয়ান্ট, দে আর নো লঙ্গার থিঙ্কিং ওভার দ্য ওয়েস্টার্ন কালচার। কিন্তু পোয়েট, দ্য পোয়েট ওয়াজ ফিলিং lonely, কবি একা ছিলেন। The poet was left alone to experience that bleakness. এই জন্য সেই ব্লিকনেসটা যেমন প্রকৃতিতে দেখতে পেয়েছেন একই রকম ভাবে পেয়েছেন, কিন্তু যে কোনো ম্যানকাইন্ডও নেই। আবার থ্রাসটা এদের দুজনের মতো নয়, কিন্তু কবি দেখে দেখে নিজেই বিমর্ষিত হচ্ছিলেন, এরা যেমন মোটে ভাবেইনি। কিন্তু থ্রাস তিনি বলছি এই থ্রাস সে কিন্তু এইরকম কঠিন পরিস্থিতিতেও গান গেয়ে আনন্দ যেন অসীম আনন্দ ঠেলে দিতে চেয়েছে। এই জন্য হ্যাড চুজেন দাস টু ব্রিং হিজ সোল আপন দ্য গ্রোয়িং গ্লুম। দ্য গ্লুম ওয়াজ growing, yet it was the thrush who dared to sing of joy unlimited. তাহলে এই থার্ড স্ট্যান্জাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ফোর্থ স্ট্যান্জা দেখো, সো লিটল কজ ফর ক্যারোলিংস। এবার কবির কমেন্ট দেখো, সো লিটল কজ ফর ক্যারোলিংস। তাহলে দ্য পোয়েট চান্স টু হেয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড থ্রাশ। The poet could perhaps realize that it was singing of joy unlimited, but the poet was surprised. কেন সারপ্রাইজড হলেন, কেন অবাক হয়েছিলেন? There was no cause for such carolings. এইরকম আনন্দের তো কোনো কারণ নেই, চারিদিকে হতাশা বিষণ্ণতায় মোড়া, আর এমন বিষণ্ণতার মাঝেই পাখিটা কি করে গান করছে। সো লিটল কজ ফর ক্যারোলিংস। তাহলে দেখো ওই যে আমি প্রেয়ার বলছিলাম, ইভেন সং, সেই রিলিজিয়াস ফারভারটা কিন্তু যেন রয়েছে এই ক্যারোলিং এর মধ্যে। ক্রিসমাস ক্যারল তোমরা জানো, ঠিক আছে? তো সেই রিলিজিয়াস ফারভারটা সেটা যেন এখানেও একটু ইঙ্গিত দেওয়া হলো। Of such ecstatic sound, the bird was singing ecstatically, but the poet found no source of such ecstasy. কেন না? The poet had already experienced bleakness. So the poet was in despair. The dreary atmosphere of winter day made him gloomy more. তাকে আরো বেশি বিষণ্ণ করেছিল কবিকে, যে কারণে কবি কিন্তু মোটেই এই গান শুনলেন তিনি, কিন্তু তিনি ভাবছেন যে আচ্ছা এর এত আনন্দের কারণ কি, চারিদিকে তো হতাশা বিষণ্ণতা। Of such ecstatic sound was written on terrestrial things. এই terrestrial বলতে earthly, চারিদিকে যা কিছু রয়েছে তা তো বিষণ্ণ, গ্লুমি, afar or nigh around, সামনাসামনি অথবা কাছে কোথাও। there was no source of such ecstasy. I don't know why the bird thrush is singing forth profusely. There is no source of such ecstasy. এইখানে খেয়াল করো, that I could think there trembled through his happy good night air. যে এমন there is no such source here from which the bird can get inspiration to sing profusely.
তাহলে হ্যাপি গুড নাইট ইয়ার বলতে সেই তার সিঙ্গিংটাকেই বলা হচ্ছে যে আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য সোর্স অফ ইটস জয়, এর আনন্দের উৎসটা কোথায় আমি জানি না। দেয়ার ইজ নো সাচ সোর্স, দেয়ার ইজ নো সাচ সোর্স অফ সাচ এক্সট্যাসি টু সিং প্রফিউজলি some blessed hope. Perhaps there is some blessed hope. Again, the word, the first letter of the word hope has been capitalized. আবার খেয়াল করে এই হোপ, সেই হোপটা দেখো এই যে টেরেস্ট্রিয়াল থিয়ে তেমন কিছুই ছিল না যেটা তাকে ইন্সপায়ার করবে। There was nothing to inspire the bird to sing so profusely, so full-heartedly. Perhaps that hope, a blessed hope, terrestrial thing ছিল না, কিন্তু আর্থলি কোনো কিছুই তাকে করেনি। তাহলে এই হোপটা ইন্ডিকেট করতে পারে যে perhaps there is some religious or spiritual cause যেটার কারণেই for which the bird was singing so ecstatically. The bird perhaps knew of some blessed hope, আর এই blessed hopeটা সে perhaps পেয়েছিল কোথা থেকে না, there was some religious or সেটা ধর্মগত হতে পারে অথবা some spiritual source, অথবা কোনো spiritual source যেটার কারণে এই পাখিটা এত সুন্দরভাবে গান গাইছিল এইরকম স্তব্ধতা, শূন্যতা, বিষণ্ণতার মাঝেও। তাহলে এই blessed hopeটা perhaps that hope was coming from another world. Another world বলতে may it be the world of religion, may it be the world of spirituality. Perhaps the bird knew that source from which he got the blessed hope, whereof he knew, and he knew, he বলতে সেই পাখিটা, he knew the source of his hope. পাখিটা জানে তার এই আশার উৎসটা কি, and I was unaware, এবং সম্ভবত আমি জানি না। Perhaps I might come to know in future, but at present I can no way find the source of such ecstasy. এইরকম উল্লাসের কারণ আমি খুঁজে পাচ্ছি না। Perhaps the bird knew of some blessed hope, and that blessed hope might come from some spiritual or religious knowledge. তাহলে এইখানে দেখো শেষ হচ্ছে I was unaware, কবি বলছেন যে আমি হয়তো জানি না। কোশ্চেন হতে পারে কবিতাটা শেষ হচ্ছে কি দিয়ে। কবি, the poet was in bewilderment, he did not know whether to believe this bird or not, যে এই পাখিটাকে আমি বিশ্বাস করব নাকি নয়। May it be the bird knew something of blessed hope, knew something of blessed hope, so he was singing forth of joy unlimited, but I don't know of some hope, but I don't know the source of some blessed hope. So perhaps সেই জন্যই সম্ভবত আমি I was experiencing gloom and despair everywhere. এইভাবে কবি কিন্তু কি করলেন না, কবির মনে যে একটা পেসিমিস্টিক ব্যাপার ছিল তার সেইটাকে তিনি প্রজেক্ট করলেন কিন্তু কোথায় না, এই ন্যাচারাল সমস্ত কিছুর মধ্যে, ন্যাচারাল ল্যান্ডস্কেপের মধ্যে। বোঝা গেছে? কাজেই কবিতাটা শেষ যেন হচ্ছে একটু আশার একটা ব্যাপার রয়েছে। কি সেটা না, হয়তো আজ আমি জানি না, I am today unaware of that blessed hope, but one day will come when I will come to know
the source, like the bird. Perhaps the bird had a vision, had a vision of future. এই ফিউচারটা সে দেখতে পাওয়ার কারণেই হয়তো the bird was pouring forth ecstatically, but I did not have that vision of future. So I am experiencing the bleakness of the present time. So I am getting no source of ecstasy, no source of joy, but the bird got. পাখিটা কিন্তু পেয়েছিল সেই সোর্সটা, আর যে কারণেই সে কিন্তু গাইতে পারছিল। কাজেই যেমন শেষ হয়, এর আগে শেষ হয়েছিল, ধরো তোমরা পড়েছো যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি বসন্ত শীত আসে বসন্ত কি পিছিয়ে যাবে। এইরকম একটা যেন হোপফুল ব্যাপার শেষে আসে। কবি পুরোপুরি বিশ্বাস করছেন না, কিন্তু বিশ্বাস করছেন এইটুকু যে দেয়ার ইজ আ সোর্স ফ্রম হুইচ দ্য বার্ড গট দ্য নলেজ অফ সাম বেস্ট অফ, অ্যান্ড ফর দিস, এই কারণে হি ওয়াজ সিঙ্গিং ফর্থ অফ জয় লিমিটেড। এইরকম কাজেই একটা অপটিমিস্টিক নোট যেন শেষে থাকে বা আমরা যেন পাই। আই ওয়াজ আনএভার, যে আমি হয়তো জানি না, বাট দ্য বার্ড নিউ, আর তার জানার জন্য অ্যাজ হি হ্যাড নলেজ অফ দ্যাট ব্লেসড হোপ, হি কুড সিং অ্যামিড সাচ ব্লিকনেস, সাচ ডেসপায়ার। এমন হতাশার মাঝেও সে গান গাইতে পেরেছিল। অবশ্যই তোমাদের কোনো এর পরেও যদি আলোচনায় কিছু বাকি থেকে থাকে বা তোমাদের বুঝতে অসুবিধা হয়, জানাতে হলো না। ধন্যবাদ। আর অবশ্যই যেগুলো মেমোরি বেস মনে রাখতে হবে তা যেন মনে রাখো, ওটা আমি আর বললাম না, শুধু টেক্সচুয়াল অ্যানালিসিসটা করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ।